इस तावीज़ की ज़रूरत मुझसे ज़्यादा आपको है। तो फिर মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা ডিজে পার্টি হচ্ছিল। সেখানে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা একটা নারী পাচারকারী দলের লিডার। এর পরের দৃশ্যে আমরা দেখি ওই লোকটা একটা গোডাউনে এসেছে যেখানে অনেক মেয়েদেরকে আটকে রাখা হয়েছে। ওরা আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েদেরকে তুলে এনে বিক্রি করে দিত। আজকেও অনেকগুলো মেয়েকে ধরে এনেছে এবং তাদেরকে জোর জবরদস্তি করে অন্য স্থানে পাঠানো হচ্ছে। তাদের মধ্যে একজন পাকিস্তানি মেয়ে ছিল যার নাম রিমা। রিমা সুযোগ বুঝে ওইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে সফল হয় না। তাকে ওই গ্যাংয়ের লোকেরা ধরে ফেলে এবং বিক্রি করে দেয়। এরপর মুভির দৃশ্য শিফট হয় ঠিক 1 বছর পরে। আমরা মুভির নায়ক শিবমকে দেখতে পাই। সে বিশাল অট্টালিকার ছাদে দাঁড়িয়ে তার হাতে থাকা খাঁচাইবন্দি পাখিগুলো আকাশে মুক্ত করে দেয়, যেন সে এই কাজের জন্য কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এরই মাঝে তার বন্ধু কবির এসে তাকে ডাকে। হোটেলের ভেতরে একটা ঝামেলা হয়ে গেছে। মূলত শিবম এই বিশাল হোটেলের ম্যানেজার, কিন্তু তার আরও একটা পরিচয় আছে, সে একজন গ্যাংস্টার। যাই হোক, শিবম দ্রুত কবিরের সঙ্গে চলে যায়। সে গিয়ে দেখতে পায় মুন্না ও তার বন্ধুরা অতিরিক্ত নেশা করে একটা মেয়েকে গণধর্ষণ করে হত্যা করেছে। এই দৃশ্য দেখে শিবমের মাথায় রক্ত উঠে যায়। সে মুন্নাকে ইচ্ছে মতো মারতে শুরু করে, সঙ্গে ওর বন্ধুদেরকেও। হতে পারে শিবম বিভিন্ন অবৈধ কাজ করে থাকে, কিন্তু সে নারীদেরকে অনেক শ্রদ্ধা করে। তারপর কবির শিবমকে অনেক কষ্টে থামায়। আসলে মুন্না এখানকারই বড় মাফিয়া রাজা মালিকের ছেলে, তাই ওর কিছু হলে শিবম ঝামেলায় পড়ে যেতে পারে, যে কারণে কবির ওকে থামিয়ে দেয়। এরপর শিবম ভারতের সঙ্গে দেখা করতে যায়। ভারত মালিক সেখানকার সবচেয়ে বড় মাফিয়া। শিবম ভারতের হয়েই কাজ করে থাকে। ভারতের ডান হাত সে। ভারত চোখ বন্ধ করে শিবমের ওপর ভরসা করে, আর বর্তমানে সে ভারতেরই একটা হোটেলের দায়িত্বে রয়েছে। এই হোটেলটাই সবচেয়ে বেশি ব্যবসা সফল, যেখানে ভারতের অন্যান্য হোটেলগুলোতে ক্যাসিনো চালানো হলেও তেমন একটা লাভ করতে পারে না। শিবমের এই সফলতার জন্যই ভারত তাকে আরো বেশি পছন্দ করে, কিন্তু এই জিনিসটা ভারতের ছেলে রনি পছন্দ করতে পারে না। সে চায় তার পিতা তাকেই সর্বাধিক গুরুত্ব দিক, কিন্তু ভারত সবসময় শিবমকে বেশি মর্যাদা দিয়ে থাকে। ভারত ও শিবমের কথোপকথনের মধ্যেই সেখানে রনি এসে উপস্থিত হয়। সে তার পিতাকে হোটেলে ঘটে যাওয়া ঘটনার কথা খুলে বলে, সঙ্গে এটাও বলে, বাবা, আমি যতবারই রাজা আঙ্কেলের সঙ্গে সবকিছু ঠিক করে ব্যবসা করতে চাই, তখনই এই শিবম কিছু না কিছু গন্ডগোল করে। ও একটা চাকর, ওর কেন সবকিছুতে নাক গলানো লাগবে? ভারত ছেলের কথা শুনে তাকে থামিয়ে দিয়ে বলে, শিবমের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, উঁচু গলায় কথা বলবে না, আর ওর বিজনেসে নাকও গলাবে না। বাবার কথা শুনে রনি শিবমের ওপর আরও রেগে সেখান থেকে চলে যায়। এদিকে ভারত মালিকের বড় ভাই হচ্ছে রাজা মালিক, কিন্তু তাদের দুজনের মধ্যে সম্পর্ক সাপে নেউলে। কথায় আছে না, এক বনে 2 ভাগ বাস করতে পারে না, বিষয়টা ঠিক তেমনই। মাফিয়া ইন্ডাস্ট্রিতে ভারত সবার থেকে এগিয়ে, আর রাজা চায় সব সময় তাকে টেক্কা দিতে, কিন্তু শিবমের কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। সে ভারতকে সব দিক থেকে সাহায্য করে। তারপর ভারত শিবমকে আলাদা ডেকে নেয় কিছু ব্যক্তিগত কথা বলার জন্য। সে শিবমকে বলে, আমি একটা পাকিস্তানি মেয়েকে ভালোবাসি, আর তাকে সবার আড়ালে লুকিয়ে রেখেছি। গত সপ্তাহেও আমি মেয়েটার সঙ্গে রাত কাটিয়েছি, কিন্তু আমার মনে হয় মেয়েটা আমার সঙ্গে বিছানায় থাকে, তবে সে ভালোবাসে অন্য কাউকে। তুমি ওর ওপর এখন থেকে নজর রাখবে। আসলে ভারত বিজনেসের কাজে 2 সপ্তাহের জন্য লন্ডনে যাচ্ছে, এই জন্যই সে শিবমকে মেয়েটার উপর নজর রাখতে বলে। যদিও প্রথমে শিবম কিছুটা অবাক হয়েছিল, কারণ এর আগে সে কখনোই এই মেয়েটার সম্পর্কে শোনেনি। তো ভারত এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়, আর তার সঙ্গে শিবমও ছিল। সেখানে সে শিবমকে মেয়েটার ঠিকানা দেয় এবং সর্বক্ষণ তার উপর নজর রাখতে বলে। ভারত চলে গেলে শিবম ওই মেয়েটার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে বাসায় ঢুকে দেখতে পায় মেয়েটা নামাজ পড়ছে, যা দেখে শিবম একটু অবাক হয়ে যায়। মেয়েটার নামাজ শেষ হওয়া পর্যন্ত সে ড্রয়িং রুমে বসে মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকে। নিশ্চয়ই আপনাদের কাছে এই মেয়েটাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, এই সেই মেয়ে যাকে আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। মেয়েটা পাচারকারীদের হাতে ধরা পড়েছিল এবং পরবর্তীতে তাকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। 1 বছর ধরে মেয়েটা ভারতের রক্ষিতা হয়ে আছে, তবে ভারত তার লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য সবকিছুই তাকে দিয়েছে। বিনিময়ে শুধু তাকে খুশি করতে হবে। রিমার বাড়ি পাকিস্তানে।
এবং সে মুসলিম পরিবারের সন্তান। ভাগ্যের পরিহাসে সে আজ কারো বন্দিনী। রিমার নামাজ পড়া শেষ হলে সে শিবমের সঙ্গে দেখা করে। শিবম তাকে ভারতের দেওয়া একটা পার্সেল দেয় এবং যাওয়ার আগে শিবমের কার্ড মেয়েটার কাছে দিয়ে যায়, যাতে কোনো রকম বিপদ হলে তাকে স্মরণ করতে পারে। রিমা তার কাছ থেকে পার্সেল আর কার্ডটা নিয়ে তাকে খুদা হাফিজ বলে বিদায় জানায়। মেয়েটার মুখে খুদা হাফিজ শব্দটা শুনে শিবম যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে রিমাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। তবে সে বেশি দূরে যায় না। রিমার বাসার একটু দূরেই সে গাড়িতে বসে তার উপর নজর রাখতে শুরু করে। সে দেখতে পায় কিছুক্ষণ পর রিমা বাসা থেকে বের হয়, তবে এবার সে ওয়েস্টার্ন ড্রেস পরা ছিল। এই জিনিসটা অবশ্য শিবমকে একটু অবাক করে দেয়। তো যাই হোক, রিমাকে রিসিভ করতে একটা ছেলে আসে। ওর নাম বিলাল। সে রিমারই বন্ধু। ওরা দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে শিবমও ওদেরকে ফলো করতে থাকে। শিবম দেখে ওরা ওদের অন্যান্য বন্ধুদের সঙ্গেও দেখা করে। তারপর সবাই মিলে সারা দিন আনন্দ খুশিতে সময় কাটায়। এই বিষয়গুলো শিবমের কাছে একদম নর্মালি মনে হয়। সে প্রথমে ভেবেছিল বিল্লালি হয়তো সেই ছেলেটা যার সঙ্গে রিমার সম্পর্ক হচ্ছে, কিন্তু তাদের চলাফেরা দেখে তার কাছে বিষয়টা সন্দেহজনক মনে হয় না। সকাল থেকে রাত অবধি সে রিমাকে চোখে চোখেই রেখেছিল। তেমন কিছু চোখে না পড়াতে সে নিজের বাসায় চলে যায়। তবে রিমা বুঝতে পেরেছিল শিবম তার উপর নজর রাখছে, কারণ রাতে বিলাল যখন রিমাকে ড্রপ করে দিয়ে যায় তখনই সে শিবমকে দেখে ফেলে। তবে এতে সে কোনো রিয়াক্ট করে না। রিমার ওখান থেকে শিবম নিজের বাসায় চলে আসছিল। ঠিক তখনই তার মোবাইলে আননোন নাম্বার থেকে কল আসে। সে কলটা রিসিভ করে পাশে তাকিয়ে দেখে মুন্না ওর পিছু নিয়েছে, আর কলটা মুন্নারই করা। মুন্নার হাতে গান ছিল। সে আসলে সেদিনকার বদলা নেওয়ার জন্য শিবমকে হত্যা করতে এসেছে। কিন্তু শিবম দ্রুত গাড়ি চালিয়ে ওকে ইগনোর করে সোজা একটা বারে চলে আসে। সেখানে আগে থেকেই রনি ছিল। রনি শিবমকে বোঝায় যে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই, তুই রাজা আঙ্কেলকে সরি বলে ব্যাপারটা এখানেই শেষ করে দে। এই বলে সে শিবমকে মোবাইল দেয় রাজার সঙ্গে কথা বলার জন্য। রাজা শিবমকে বলে, তুই সেদিন আমার ছেলেকে মেরে ঠিক করিসনি, এর জন্য তোকে পস্তাতে হবে। শিবম তাকে বলে, আপনার যা বলার সামনাসামনি এসে বলবেন, কাপুরুষের মতো মোবাইলে নয়। এই বলে সে কলটা কেটে দেয়। আদতেও রাজা বা মুন্নার হুমকিতে ওর কিছু আসে যায় না। শিবম তো এখন অন্য এক ঘরে ডুবে আছে। শিবমের এই একরোখা স্বভাব দেখে রনির আরও রাগ হয়। সে ওর কলার ধরে বলে, কি মনে করিস তুই নিজেকে? তুই কি সবকিছুর উপরে চলে গেছিস নাকি? তখন শিবমেরও প্রচণ্ড রাগ হয়। সে রনিকে বলে, তুই কি ভেবেছিস রাজা তোর পরিবার? আসলে ওরা তোকে কেবল ব্যবহার করছে তোর বাবার সম্পত্তি টেক ওভার করার জন্য। কল্পনার জগৎ থেকে এবার বের হ। এই বলে শিবম নিজের বাসায় চলে আসে। রাতে বাসায় ফিরে শিবম রিমার কথাই ভাবছিল। তখনই তার কাছে ভারতের কল আসে। সে রিমার ব্যাপারে জিজ্ঞেস করে। শিবম বলে, স্যার, আপনি যেরকম ভেবেছিলেন সেরকম তো এখনো কিছু নজরে পড়েনি। আমার মনে হয় না ওর কারোর সঙ্গে সম্পর্ক আছে। ভারত বলে, এটা তো বেশ ভালো খবর, কিন্তু তারপরেও তুমি তার উপর কিছুদিন নজর রেখো। আর একটা কথা মনে রেখো শিবম, মেয়েদের হৃদয় ও সমুদ্রের গভীরতা পরিমাপ করা সহজ কাজ নয়। এই বলে সে কলটা কেটে দেয়। আর শিবম গভীর ভাবনায় পড়ে যায়। তার চোখে বারবার রিমার নামাজরত দৃশ্যটা ভেসে উঠছিল। কানে বাজছিল খুদা হাফিজ শব্দটা। কিন্তু কেন সেটা শিবমকে এতটা বিচলিত করে তুলছে তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। শিবম ধীরে ধীরে অতীতের পাতায় ডুব দেয়, আর মুভির দৃশ্য চলে যায় অতীতে। একবার শিবম আর তার বন্ধু কবির একজন লোককে কিডন্যাপ করেছিল, কিন্তু হঠাৎ করেই তাদের পেছনে পুলিশ পড়ে যায়। এরই মাঝে গাড়ির টায়ারটাও পাংচার হয়ে যায়। কবির টায়ার চেঞ্জ করতে নিলে পুলিশ তাদের গাড়ির কাছাকাছি চলে আসে। তখন কবির শিবমকে বলে, তুই এখান থেকে পালা, ওরা আমাকে চেনে না, কিন্তু তোকে চেনে। তুই চলে যা, আমি ব্যাপারটা সামলে নেব। তো শিবম কাছেই একটা জনবহুল বাজারের ভেতর ঢুকে যায় এবং কাপড়ের আড়ালে লুকিয়ে পড়ে, কারণ পুলিশও বাজারে ঢুকে গিয়েছিল। সেই মুহূর্তে শিবমকে পেছন থেকে একটা মেয়ে ডেকে ওঠে। মেয়েটা তাকে বলে, আপনাকে ভীষণ চিন্তিত দেখাচ্ছে সাহেব। মেয়েটার হাতে পাখির খাঁচা ছিল। সে শিবমকে বলে, স্যার, আপনি একটা পাখি কিনে আকাশে মুক্ত করে দিন, আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবে। কিন্তু সেটা শুনে শিবম রেগে গিয়ে বলে, আমার তোমার আল্লাহ কিংবা তার রহমতের কোনো দরকার নেই, এখান থেকে যাও তো। মেয়েটা পাল্টা প্রশ্ন করে, স্যার, আপনি কি নাস্তিক নাকি? ওদিকে শিবম পুলিশের দিকে খেয়াল রাখছিল। পুলিশ চলে গেলে সে মেয়েটার সঙ্গে একটু নর্মাল হয়ে কথা বলতে শুরু করে। সে তাকে বলে, ভালোই তো বিজনেস শুরু করেছ, পাখিদের বন্দি করে তারপর আল্লাহর নাম নিয়ে সেগুলোকে বিক্রি করছো। তখন মেয়েটা বলে, এভাবে বলবেন না সাহেব,
1400 বছর আগে আমাদের পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামমাত্র মূল্যে গোলামদেরকে কিনে তাদেরকে মুক্ত করে দিতেন। এতে আল্লাহর রহমত বর্ষিত হয়। এখন তো গোলামের প্রথা নেই, তাই আমি অন্যদের থেকে পাখি কিনে এনে বিক্রি করি। আপনি একবার একটা পাখি মুক্ত করেই দেখুন, আপনার ওপরেও আল্লাহর রহমত বর্ষিত হবে, আপনি শান্তি পাবেন। সহজ সরল এই মেয়েটার কথা শিবমের বেশ ভালো লাগে, তার মনে গেঁথে যায়। আর তখনই কবির এসে তাকে ডেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই মেয়েটার নাম আলেয়া, আর এটাই আমাদের গল্পের নায়িকা। যাই হোক, সেখান থেকে বেরিয়ে শিবম ও কবির নিজেদের গন্তব্যে চলতে শুরু করে। আলেয়ার কথাগুলো শিবমের কানে বাজছিল। সে হঠাৎ গাড়ি থামিয়ে দেয় এবং কিডন্যাপ করা লোকটাকে মুক্ত করে দেয়। লোকটা দৌড়ে পালিয়ে যায়। তখন প্রথমবারের মতো শিবম মনে বেশ শান্তি উপভোগ করে। যদিও তার এই কাজে কবির একটু রেগে যায়, কারণ এর জন্য তাদেরকে অনেক ঝামেলা ফেস করতে হতে পারে। এদিকে শিবম আলেয়াতেই ডুবে গেছে। সে প্রতি মুহূর্তে আলেয়ার সঙ্গে সঙ্গেই থাকতে শুরু করে। আসলে শিবম আলেয়াকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। ধীরে ধীরে আলেয়াও শিবমের প্রেমে পড়ে যায়। দুজনের মধ্যে এক পবিত্র মিষ্টি প্রেমের সূচনা হয়। আলেয়া সকলের চোখ ফাঁকি দিয়ে শিবমের সঙ্গে সময় কাটাতো। বেশ সুন্দর যাচ্ছিল তাদের দুজনের দিনগুলো। অতীতের সেই রঙিন দিনগুলো শিবমের মনে আজও উজ্জ্বল হয়ে আছে। এরপরে মুভির দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। রিমা শিবমকে কল করে দেখা করতে বলে, আর শিবমও দ্রুত চলে যায় তার সঙ্গে দেখা করতে। যাওয়ার সময় তার পথ আটকে দাঁড়ায় এক সন্ন্যাসী। শিবম তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই সেই লোক যাকে সে একদিন মুক্ত করে দিয়েছিল। লোকটা শিবমকে বলে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? তুমি এক সময় আমাকে জীবন দান করেছিলে। আমি এখন ভালো হয়ে গেছি এবং একটা গির্জায় বসবাস করি। আমার বাকি জীবনটা আমি ঈশ্বরের সেবায় কাটিয়ে দেব। লোকটা তাকে বারবার অনুরোধ করে একবার গির্জায় যেতে, কিন্তু শিবম তাকে কোনোভাবে ইগনোর করে চলে আসে, কারণ রিমা তো তার জন্য অপেক্ষা করছিল। রিমা অবশ্য দূর থেকে এমন দৃশ্য দেখে একটু বিস্মিত হয়। এরপর রিমা আর শিবম একটা মেট্রোতে উঠে বসে। রিমা তাকে বলে সে কিছু সমস্যা ফেস করছে। তার মনে হয় তার বাসায় ভূত আছে, আর সে প্রচণ্ড ভূতে ভয় পায়। এজন্যই সে তাবিজ অর্ডার করেছে। শিবম রিমাকে বলে, আরে এসব ভূত টুত কিচ্ছু না, আপনাকে একাকিত্বের ভূতে ধরেছে। আমাকেও একসময় ধরেছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিয়েছি। তারপর রিমা শিবমকে নিয়ে একটা মসজিদের সামনে আসে এবং তাকে বলে ভেতরে গিয়ে মাওলানার কাছ থেকে তাবিজটা নিয়ে আসতে, কারণ ভেতরে তো মেয়েদের প্রবেশ করা নিষেধ। এজন্যই সে শিবমকে ডেকেছে। এক প্রকার অনিচ্ছাকৃতভাবেই শিবম মসজিদের ভেতর প্রবেশ করে। সে মসজিদে ঢুকে মুসলমানদের নামাজ পড়তে দেখে। তার মনে অদ্ভুত অনুভূতি হতে শুরু করে। যদিও সে ধর্মে বিশ্বাস করে না, তবে নামাজ পড়া দেখে তার অতীতের কথাগুলো মনে পড়ে যায়। তখন মুভির দৃশ্য আবারও চলে যায় অতীতে। একদিন আলেয়া নামাজ আদায় করছিল, কিন্তু শিবম তার আশেপাশে ঘুরঘুর করছিল। আসলে এতক্ষণ নামাজ পড়া শিবমের সহ্য হচ্ছিল না। তার মনে হচ্ছিল আলেয়া যেন ওর থেকে দূরে চলে যাচ্ছে। তবে আলেয়া শিবমের কাজে একটু বিরক্ত হয়। সে শিবমকে বলে, তুমি এমন করছো কেন? জানো, আল্লাহ তাআলার কাছে আজকে আমি বিশেষভাবে তোমার জন্য দোয়া করেছিলাম। আল্লাহ যেন তোমাকে আস্তিক বানিয়ে দেয়, কারণ আমি চাই মৃত্যুর পরেও যেন আমরা একসঙ্গে জান্নাতে থাকতে পারি। আর জান্নাতে তারাই যায় যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। আমি মৃত্যুর পরেও তোমার থেকে দূরে থাকতে চাই না। শিবম তখন তাকে বলে, তুমি আমার আশেপাশে থাকলে একদিন আমিও তোমার মতো হয়ে যাব। আমার ধ্যান জ্ঞান সবকিছুই তুমি। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। শিবমের কথায় আলেয়া বেশ খুশি হয়। তারা খুনসুটি করতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় আলেয়ার পিতা। সে একজন ধর্মপ্রাণ মুসলমান। তার সঙ্গে অন্যান্য মুসলমানগণও ছিল। আলেয়ার পিতা মেয়ের এমন কর্মকাণ্ড একদমই মেনে নিতে পারছিল না। তার মেয়ে কিনা পরপুরুষের সঙ্গে ঘোরাফেরা করছে, আর এমন একজনের সাথে যে কিনা মাফিয়া, খারাপ কাজের সঙ্গে যুক্ত। সে রাগের মাথায় আলিয়াকে মারতে শুরু করে। শিবম এসে তাকে আটকায় এবং বলে, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি এখনই ওকে বিয়ে করতে চাই। আলিয়ার বাবা বলে, তুমি অসৎ পথে চলো, বিয়ে করে আমার মেয়েকেও হারামের টাকা খাওয়াবে নাকি? তখন শিবম নিজের পিস্তল এগিয়ে দিয়ে বলে, আপনার মেয়েকে আমার হাতে তুলে দিলে আমি সমস্ত পাপ কাজ এই মুহূর্তেই ছেড়ে দেব। কিন্তু আলিয়ার বাবা তাতে সন্তুষ্ট হয় না, বরং শিবমের দিকে গুলি চালাতে থাকে। নিজেকে বাঁচাতে শিবম তার সামনে থেকে সরে যায়, কিন্তু গুলি গিয়ে লাগে আলিয়ার গায়ে। নিজের হাতে মেয়ের মৃত্যু আলিয়ার বাবা সহ্য করতে পারে না। সেও নিজের মাথায় গুলি করে সেখানেই মারা যায়। শিবম দ্রুত আলিয়াকে গিয়ে ধরে, তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না।
আলেয়ার রক্তমাখা হাতে শিবমের কাছে একটা তাবিজ দিয়ে তার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শিবম হারিয়ে ফেলে তার একমাত্র ভালোবাসাকে। মাওলানার ডাকে শিবম বাস্তবে ফেরে। মাওলানা তার হাতে একটা তাবিজ দেয়। শিবম তাবিজটা নিয়ে রিমার কাছে দেয় এবং ওকে বাসায় ড্রপ করে দিতে যায়। তখন রিমা তাকে বলে, আপনাকে দেখে আমার মনে হচ্ছে আমি আপনার মতো একাকী মানুষ আর কখনো দেখিনি। আমার মনে হয় একাকিত্বের ভূত এখনো আপনার সঙ্গেই আছে, তাই এই তাবিজটা আমার চেয়ে আপনার বেশি প্রয়োজন। তাই সে তাবিজটা গাড়িতে ঝুলিয়ে রেখে নিজের বাসায় চলে যায় আর শিবমও ফিরে আসে। রিমার এমন সব আচরণ শিবমকে বারবার আলেয়ার কথা মনে করিয়ে দিচ্ছিল। আলেয়ার মৃত্যুর পর শিবম পুরোপুরি ভেঙে পড়ে। কখনো আত্মহত্যার চেষ্টা করতে গিয়েছে তো কখনো কবর থেকে আলেয়ার লাশ তুলতে গিয়েছে। পুরোটা সময় কবির তাকে সামলেছে। ওই ট্রমা থেকে বেরিয়ে আসতে শিবমের অনেকটা দিন লেগে গেছে। এরপর আমরা দেখতে পাই কবির শিবমকে জানায় ওর হোটেলে রাজা মালিক ওর দলবল নিয়ে হাজির হয়েছে। সেখানে মুন্না এবং রনিও ছিল। তো শিবম কবিরের সঙ্গে হোটেলে চলে যায়। গিয়ে দেখে রাজা বসে আছে। সে শিবমকে বলে, আমার বিজনেসে যারা বাধা দেয় তাদেরকে আমি বাঁচিয়ে রাখি না। তুই আমার কাছে ক্ষমা চাইলে আমি তোকে মাফ করে দেব। কিন্তু শিবম তো ক্ষমা চাই না, উল্টো মুন্নার মাথায় বন্দুক ধরে টেনে তাকে বাইরে নিয়ে আসে আর ওদেরকে বলে 2 মিনিটের মধ্যে এখান থেকে চলে যেতে, না হলে কাউকে ছাড়বে না। রাজা মালিক তখন একটু ভয় পেয়ে যায় এবং সেবারের মতো সেখান থেকে চলে যায়। এরপর শিবম আবারও রিমার বাসার সামনে চলে যায় এবং তার উপর নজর রাখতে থাকে। সে দেখে গভীর রাতে বিলাল এসেছে রিমাকে ড্রপ করতে। বিলাল রিমাকে নামিয়ে দিয়ে চলে যায়। তখন রিমা শিবমকে দেখতে পেয়ে ওর কাছে এসে বলে, আমি জানি মালিক সাহেবের কথায় আপনি এখানে এসেছেন। নিশ্চয় দেখে নিয়েছেন এবং নিশ্চিত হয়েছেন আমার কোনো সম্পর্ক নেই। রিমার কথায় শিবম একটু লজ্জা পেয়ে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি। রিমাও তখন নিজের বাসায় চলে যায়। ড্রাইভ করতে করতে শিবম কবিরের সঙ্গে কথা বলছিল। একটু অন্যমনস্ক হয়ে পড়ায় সে প্রায় অ্যাক্সিডেন্ট করেই বসেছিল। তখনই সে দেখতে পায় বিলালের গাড়ি আবারও রিমার বাসার দিকে যাচ্ছে। শিবম তখন কবিরের কল কেটে দ্রুত রিমার বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে আরেক সত্য। বিলাল আসলেই রিমার বয়ফ্রেন্ড। সে পাকিস্তান থেকে এখানে এসেছে কেবল রিমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এমনকি আজকে রাতে লাহোরের ফ্লাইটের 2টো টিকিটও কেটে রেখেছে। কিন্তু রিমা যেতে রাজি হচ্ছিল না, কারণ সে ভারতকে প্রচণ্ড ভয় পায় এবং তার ক্ষমতার সম্পর্কে বেশ ভালো করেই জানে। ভারত যদি এসব জানতে পারে তাহলে ওদের কাউকেই বাঁচতে দেবে না। শিবম দ্রুত ভারতকে কল করে পুরো সত্যিটা জানিয়ে দেয়। ভারত সেটা শুনে প্রচণ্ড রেগে যায় এবং শিবমকে আদেশ দেয় ওদের দুজনকে মেরে ফেলতে। ভারতের কথা অনুযায়ী শিবম নিজের অস্ত্র নিয়ে ওদেরকে মেরে ফেলতে যায়। গিয়ে দেখে রিমা তাদের দুজনের ব্যাগ প্যাক করছে। সে প্রথমে রিমাকে মারতে গেলে বিলাল ওকে আটকে দেয়। শিবম বিলালকে ইচ্ছে মতো মারতে থাকে। রিমা তাকে আটকানোর চেষ্টা করে। তখন শিবম রিমার মাথায় বন্দুক ধরে। রিমা তাকে বলে, তোমাকে আল্লাহর কসম শিবম, আমাদেরকে ছেড়ে দাও তুমি। আর যদি মারতেই চাও তাহলে আমাকে মারো। এই বন্দি জীবন আমার আর চাই না। মুক্ত হওয়া আমাদের হক। তুমি আমাদের কাছ থেকে আমাদের হক ছিনিয়ে নিতে পারো না। রিমার কথায় শেষ পর্যন্ত শিবম তাকে গুলি করতে পারে না এবং ওই বাসা থেকে বেরিয়ে আসে। সে কিভাবে রিমার উপর গুলি করবে? তার চোখের সামনে তো আলিয়ার চেহারা ভেসে উঠেছিল। এরই মাঝে ভারত শিবমকে কল করলে সে কলটা রিসিভ করে না। তারপর ভারত রিমাকে কল করে। রিমা কল ধরলে ভারত নিশ্চিত হয়ে যায় শিবম ওর কাজটা করেনি। এরপর শিবম কবিরের সঙ্গে দেখা করে। কবির বলে, মালিক যখন বলেছে তাহলে ওকে কেন মারিসনি? শিবম বলে, জানি না আমার কি হয়েছিল। আমি 6টা গুলি চালিয়েছিলাম, কিন্তু একটাও ওর শরীরে লাগেনি। তখন কবির বলে, তুই আসলে ওদের মারতেই চাসনি, কিন্তু এখন মালিক আমাদের মেরে ফেলবে। কি করব আমরা? তখন শিবম ওর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বলে, দ্রুত সব টাকা ক্যাশ করে নে। আমি 2 ঘন্টার মধ্যে পাসপোর্ট নিয়ে আসছি। আমরা আজকেই ইন্ডিয়ায় ব্যাক করব। যদিও প্রথমে কবির রাজি হয় না, কিন্তু বন্ধুত্বের খাতিরে পরে রাজি হয়ে যায়। এরই মাঝে ভারতও ফিরে আসে। সে এসেই রনিকে জিজ্ঞেস করে শিবম কোথায়। রনি আগেই শিবমকে ধরে ফেলেছিল আর এখন ভারতকে শিবমের কাছে নিয়ে যায়। শিবমের হাতে মুখের বাঁধন খুলে দিলে সে দেখতে পায় কবিরও ওদের সঙ্গে রয়েছে, অর্থাৎ কবিরও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সেই রনিকে শিবমের লোকেশন দিয়েছিল। তো এবার ভারত শিবমকে জিজ্ঞাসা করে, কেন করলি এমন? তুই তো আমার কাছে আমার সন্তানের চেয়েও বড় ছিলি। যা, তোকে আরও একটা সুযোগ দিলাম, তুই রিমাকে হত্যা কর। তখন শিবম বলে, এই কাজ আমার দ্বারা হবে না স্যার। এই কথা শুনে ভারত রনিকে আদেশ দেয় শিবমকে ততক্ষণ মারতে যতক্ষণ না সে তার ভুল বুঝতে পারছে, আর কবিরকে সঙ্গে নিয়ে ওইখান থেকে চলে যায়। কবিরও রোবটের মতো ভারতকে অনুসরণ করতে থাকে।
রনির লোকেরা শিবমকে প্রচুর মারতে থাকে, মেরে ধরে আধমরা অবস্থায় একটা পর্যায়ে তাকে জীবন্ত মাটি চাপা দিয়ে দেয়। অন্যদিকে ভারত রিমার কাছে যায়, তার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে, তারপর তাকে সারা রাত ইচ্ছে মতো ভোগ করতে থাকে। ওই রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যে কারণে মাটি নরম হয়ে যায় আর শিবম কবর থেকে উঠে আসতে সফল হয়। রনি আর তার লোকেরা তখনও সেখান থেকে যায়নি, ওরা আবারও শিবমের উপর অত্যাচার শুরু করে। শিবম একা ওদের সঙ্গে পেরে উঠছিল না, সে কি করবে ভেবেও পাচ্ছিল না। রনি তখন তার হাতে একটা মোবাইল দিয়ে বলে, শেষ একটা সুযোগ দিচ্ছি, তুই সরি বলে রিমাকে হত্যা করতে রাজি হয়ে যা। রনি অবশ্য ভেবেছিল শিবম কখনোই ভারতকে সরি বলবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে শিবম মোবাইল হাতে নিয়ে তাকে সরি বলতে থাকে এবং রিমাকে হত্যা করতে রাজিও হয়ে যায়। কিন্তু সত্যিটা হলো শিবম আসলে নাটক করছিল কোনোভাবে ওদের হাত থেকে পালানোর জন্য। রনি ব্যাপারটা বুঝে ওঠার আগেই শিবম ওদেরকে মারতে শুরু করে। শিবম এবং রনিদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। একটা পর্যায়ে শিবম ওইখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন রনিও তার দলবল নিয়ে ওর পিছু নেয় এবং সেই সাথে ভারতকেও ফোন করে বিষয়টা জানিয়ে দেয়। ভারত রনির কথা শুনে প্রচণ্ড রেগে যায়। সে রাজার সঙ্গে দেখা করে। সেখানে কবির, রনি, মুন্না সবাই ছিল। মুন্না অবশ্য ভারতের উপর মজাই নিচ্ছিল, কারণ শিবম তার হাত থেকে বেরিয়ে গেছে। ভারত রাজাকে বলে, দাদা, আমি প্রচণ্ড ক্লান্ত, এই রাজত্ব আমি আর একা সামলাতে পারছি না, তুমি আমাকে সাহায্য করো, যেখান থেকে পারো শিবমকে জীবিত তুলে আনো, আমি ওকে নিজ হাতে মারতে চাই। রাজা ভারতকে কথা দেয় সে শিবমকে খুঁজে আনবে। এরপর আমরা দেখতে পাই শিবম আহত অবস্থায় একটা গির্জার সামনে পড়ে আছে। ঘটনাক্রমে ওই গির্জাতেই সেই সন্ন্যাসী লোকটা থাকতো যাকে একসময় শিবম মুক্ত করে নতুন জীবন উপহার দিয়েছিল। সন্ন্যাসী লোকটা শিবমকে ওই অবস্থায় দেখে আঁতকে ওঠে। সে দ্রুত শিবমের চিকিৎসার ব্যবস্থা করে। কিছুদিনের মধ্যে শিবম অনেকটাই সুস্থ হয়ে ওঠে। সে ওই সন্ন্যাসী লোকটাকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি ওই লোকটাই তাকে নতুন জীবন দেবে। এরই মাঝে শিবম গির্জায় একটা পাখিকে বসে থাকতে দেখে আর তার বারবার আলেয়ার বলা কথাগুলো মনে পড়তে থাকে। সে ধীরে ধীরে ধর্মের প্রতি বিশ্বাস আনতে শুরু করে। আলেয়াও তো এটাই চেয়েছিল যে শিবম যেন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে আস্তিক হয়ে যায়। ওদিকে ভারত রিমার ওপর প্রচণ্ড অত্যাচার চালাচ্ছিল। যদিও রিমার বয়ফ্রেন্ড বিলাল আত্মগোপনে ছিল, কিন্তু ভারতের লোকেরা ওকেও সবখানে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। কিছুটা সুস্থ হওয়ার পর শিবম সিদ্ধান্ত নেয় সে আর এভাবে পালিয়ে পালিয়ে বাঁচবে না, মুক্ত হয়ে খোলা আকাশের নিচে আনন্দে বাঁচবে। তার জন্য যদি ভারতকে মারতেও হয় তাহলে সেটাই করবে, আর সেই সঙ্গে রিমাকেও মুক্ত করে ওর দেশে পাঠিয়ে দেবে ওর বয়ফ্রেন্ডের সাথে। তাই সে ওই সন্ন্যাসী লোকের কাছ থেকে বিদায় নিয়ে গির্জা থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে কবির ভারতের কথা মতো বিল্লালকে খুঁজছিল। একসময় সে বিল্লালকে খুঁজে পেয়ে যায়। বিলাল ওদের হাত থেকে পালিয়ে বাঁচতে চেষ্টা করে। কবিরও তার লোকজন সহ তার পিছু নেয়। সেই মুহূর্তে ওদের মাঝখানে চলে আসে শিবম। শিবম কবিরের সঙ্গে থাকা সবাইকে একে একে মেরে ফেলে, কেবল কবির বাদে। শেষে কবিরের দিকেও বন্দুক তাক করে। কবির বলে, এত কি ভাবছিস, আমাকেও মেরে ফেল, আমি তো বিশ্বাসঘাতকতা করেছি তোর সাথে। কিন্তু শিবম তাকে মারতে পারে না। হাজার হোক, সবচেয়ে প্রিয় বন্ধু বলে কথা। সে কবিরকে বলে, আমাদের বন্ধুত্বে সবসময় সব সিদ্ধান্ত আমি নিয়েছি, আর আজকেও আমিই নেব। তুই বেঁচে থাকবি এবং আমাকে সাহায্য করবি। তারপর সে কবিরকে বলে বিলালকে নিয়ে একটা জায়গায় যেতে। রিমাকে নিয়ে সেও সেখানে পৌঁছবে। কবির শিবমকে বলে, তুই বললে আমি তোর জন্য আমার জীবনও দিয়ে দেব, তুই যা বলবি তাই হবে। এই বলে সে শিবমকে জড়িয়ে ধরে। এরপর শিবম রাজার ডেরায় যায়। রাজাকে জিজ্ঞেস করে রিমা কোথায়, কিন্তু রাজা তাকে রিমার ঠিকানা দেয় না। রাগে শিবম রাজাকে মেরে ফেলে। তারপর মুন্নার সঙ্গে দেখা করে এবং একই প্রশ্ন জিজ্ঞেস করে। মুন্না তাকে রিমার ঠিকানা বলে দেয়, কিন্তু শিবম সেখান থেকে যেতে শুরু করলে মুন্না ওর পেটের ভেতর ছুরি ঢুকিয়ে দেয় আর একের পর এক তাকে আঘাত করতে থাকে এবং বলে, ভারত আঙ্কেল আজকে রিমাকে নিলামে তুলবে আর আমরা সবাই একে একে ওকে ভোগ করব, এটাই ওর শাস্তি। সেটা শুনে শিবম প্রচণ্ড রেগে যায় এবং মুন্নার থেকে নিজেকে মুক্ত করে ওকে উল্টো মারতে থাকে এবং একটা পর্যায়ে তাকে গুলি করে হত্যা করে। তারপর সে কবিরকে জিজ্ঞেস করে তারা গির্জায় গিয়েছে কিনা। সেখানে বিলালকে 2টো পাসপোর্ট দেওয়া হয় যেন ওরা নিজ দেশে ফিরে যেতে পারে। সে বিলালকে বলে এয়ারপোর্টে চলে যেতে। সে দ্রুতই রিমাকে নিয়ে আসছে। তারপর শিবম ভারতের ডেরায় চলে যায় যেখানে রিমার নিলাম চলছিল। শিবমকে দেখে বাকি সব মাফিয়ারা ভয়ে পালিয়ে যায়। ভারত তাকে বলে, শেষ পর্যন্ত তুই চলেই এসেছিস। আচ্ছা আমাকে বল, এই মেয়েটার মধ্যে তুই কি দেখেছিস যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? কেন তুই ওর জন্য আমার ভাই ভাতিজা সবাইকে হত্যা করেছিস?
কেন করেছিস বল? শিবম তখন বলে, একটা আওয়াজ যা সবসময় আমার কানে বাজতে থাকে, একটা চেহারা যা সবসময় আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার হৃদয়ে সুখ ছিল সে। ও আমাকে বলেছিল পাখিদেরকে মুক্ত করে দাও, আল্লাহর মাখলুকদের মুক্ত করে দাও, তাহলে আল্লাহর রহমত বর্ষণ হবে, তোমার হৃদয় শান্তি পাবে। মালিক সাহেব, আমি কখনো ওর কথা রাখার সুযোগ পাইনি, কিন্তু আজ পেয়েছি। যাদের নিজেদের স্বপ্ন পূরণ হয় না, ওরা অন্যদেরকে সাহায্য করে তাদের স্বপ্ন পূরণ করতে। তাই আমি আজ রিমাকে মুক্ত করব। কিন্তু আফসোস, আপনি এগুলোর কিছুই বুঝবেন না। এরপরেই সে ভারতকে গুলি করে মেরে ফেলে। রনি তখন তার দলবল নিয়ে শিবমের উপর গুলি চালাতে শুরু করে। তখন শিবম রিমাকে নিয়ে আড়ালে চলে যায়। ওদের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। এমন সময় কবির সেখানে এসে শিবমকে বলে, আমি ওদেরকে দেখে নিচ্ছি, তুই রিমাকে নিয়ে পালা। যদিও শিবম কবিরকে একা রেখে যেতে চায় না, কিন্তু তার কাছে কোনো উপায়ও ছিল না। সে রিমাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ততক্ষণে রনি কবিরকে হত্যা করে। এদিকে শিবম রিমাকে নিয়ে বিলালের কাছে চলে আসে। ওদের পেছনে রনিও তার লোকবল নিয়েছিল। শিবম বিলালের হাতে রিমাকে তুলে দিয়ে বলে, যাও, তোমরা দ্রুত পালাও। কিন্তু রিমা প্রচণ্ড কান্না করতে থাকে। সে কিছুতেই শিবমকে এই অবস্থায় ছেড়ে যেতে চাচ্ছিল না। তখন শিবম রিমার হাতে ওই তাবিজটা দিয়ে বলে, পাগলামির এই বোঝা আমার পক্ষে একা বহন করা সম্ভব নয়। তোমাকে ধন্যবাদ আমাকে মুক্ত করে দেওয়ার জন্য। মৃত্যুই আমার গন্তব্য, তাই আমি এখানেই থাকব। তোমরা তাড়াতাড়ি চলে যাও। বিলাল তখন রিমাকে টেনে নিয়ে যেতে থাকে, আর রিমা হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর শিবম 2 হাতে বন্দুক নিয়ে রনি আর তার লোকেদের সামনে দাঁড়িয়ে যায়। সবাইকে গুলি করে মারতে থাকে। ওর গায়েও একের পর এক গুলি লাগে। একটা পর্যায়ে শিবম রনি সহ সবাইকে মেরে ফেলে, আর শেষে নিজেও মারা যায়। কল্পনায় শিবম দেখতে থাকে সে আলিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে। জীবনের সব শান্তি আজ সে পেয়ে গেছে। ওদিকে রিমা দূর থেকে শিবমের মৃত্যু দেখে কান্না করতে থাকে, কারণ শিবমের জন্যই তো আজ তারা মুক্ত হতে পেরেছে। পরবর্তীতে আমরা রিমাকে একটা ইন্টারভিউ দিতে দেখতে পাই। সে তার নিজের জীবনের এই গল্পটা সবাইকে জানায়। ওই দিন মুক্ত হওয়ার পর সে মেয়েদের জন্য কাজ করা শুরু করে। যেসব মেয়েদেরকে পাচার করা হয় তাদেরকে মুক্ত করতে সে কাজ করে যাচ্ছে। সবশেষে রিমা বলে, স্বাধীনতা আমাদের অধিকার, কেউ তা কেড়ে নিতে পারবে না। আর তার এই কথার মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়।